This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার। আগে আপনাদের বলেছি আজ নিউজের টুতে কিছু ভালো ছবি, মানে ইন্টারেস্টিং ছবি এবং কিছু বক্তব্য আপনাকে শোনাবো। ইন্টারেস্টিং কেমন? ধরুন কোনো জননেতা, আপনি তাকে হয়তো ভোট দিয়েছেন, কোনো বিধায়ক, তিনি যদি প্রকাশ্যে মারামারি করেন কেমন দেখতে লাগে দেখুন ছবিটা আগে। এই যে ছবি দেখছেন এটা কলকাতার উপকণ্ঠে এক রেস্তোরাঁর ছবি, আর ছবির মধ্যে ওই লাল বক্সে বা বৃত্তের মধ্যে যাকে দেখছেন তার নাম সোহম, তৃণমূল কংগ্রেসের নেতা এবং অভিনেতাও। সোহম তৃণমূলের বিধায়কও, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বিধায়ক সোহম। সেই সোহম তিনি মারামারি করছেন, রেস্তোরাঁর মালিককে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, চুলের মুঠি ধরে টান দিলেন, ঘুষি থাপ্পড়, তারপর মাটিতে ফেলে পরপর লাথি। একজন জনপ্রতিনিধি বিধায়ক এভাবে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। এই ছবি ভাইরাল না হয়ে পারে, স্বাভাবিকভাবেই রাজনীতিও সোচ্চার হয়েছে। তবে সোহম কেন এ কাজ করলেন তার যুক্তি দিতে গিয়ে সোহম বলেছেন, অভিষেক ব্যানার্জির নামে কটূক্তি বলার শাস্তি। যদি সত্যিই তাই হয় তাহলে তো আরো অন্যান্য উপায় ছিল। জনপ্রতিনিধির থেকে আমরা কি এগুলোই শিখবো? মনপসন্দ কিছু না হলেই আইন হাতে তুলে নিতে হবে? দেখুন, প্রশ্ন অনেক, তার উত্তর দেওয়ার চেষ্টা করছেন, যদিও সোহম আবার ক্ষমাও চেয়েছেন, তিনি ভুল করেছেন সেটা পরে স্বীকার করেছেন। তাই আর বেশি জল না ঘোলা করে বরং আমরা অন্য একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। সোহম যতটা দৃষ্টি আকর্ষণ করলেন তার থেকে অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করছেন গতকাল থেকে বিজেপির এবারের এক প্রার্থী, যিনি হেরেছেন, অমৃতা রায়। মহুয়া মৈত্রের বিরুদ্ধে কৃষ্ণনগরে তিনি দাঁড়িয়েছিলেন, আপনাদের মনে আছে নিশ্চয়ই। স্বয়ং নরেন্দ্র মোদী তাকে ফোন করেছিলেন, সেই ফোন রেকর্ড ভাইরাল হয়ে যায়। সেই প্রার্থী হেরেছেন, এটা তো খবর নয়। খবর হলো হারার পরে অমৃতা রায় বলছেন টাকার ব্যবহারে ৯-৬ হয়েছে, এবং সেই ৯-৬-এর কথা তিনি যখন দলকে জানিয়েছেন তখন দলেরই এক মহিলা কর্মী, যিনি আবার উচ্চ নেতাদের অতি ঘনিষ্ঠ বলে দাবি করেছেন অমৃতা রায়, তিনি নাকি শাসিয়েছেন। একবার শুনুন। একজন মহিলা, সে কি পদে আছে জানি না, সে আমাকে খুব চোখ রাঙিয়ে বলল যে টাকা পয়সার ব্যাপারটা আপনি যখন প্রমাণ দিয়ে বলতে পারছেন না তাহলে আপনি বলছেন কি করে? আমি তো বলছি না, লোকে বলছে। আর এটাও তাহলে আমি বলবো, আমিও চ্যালেঞ্জ দিলাম তোমাকে। এটা মানে বিজেপিরই একজন খুব ঘনিষ্ঠ নেতৃত্বের সঙ্গে, যে আমিও চ্যালেঞ্জ দিচ্ছি যে এটা হয়নি সেটা প্রমাণ করো। না, আমি তো জানি না কত খরচা হয়ে এসেছে বা কত টাকা এসেছে বা কী জন্যে খরচা পাঠিয়েছে বা কত টাকা ব্যাংকে এসেছে। আমি এগুলোর থেকে অন্ধকারে আছি, আমি কিছুই জানি না। চলুন এ নিয়ে আরো জানি, আরো কথা বলি। আমার সঙ্গে প্রদীপ্ত, আমার সহকর্মী রয়েছে। প্রদীপ্ত, এটা কি পরাজিতের আর্তনাদ হিসাবে ধরবো নাকি সত্যি এরকম কোনো ঘোটালার ইঙ্গিত মিলছে? আর দেখো, পরাজিত তার আর্তনাদ নয়, এই অভিযোগ কিন্তু কান পাতলে এখন বিজেপিতে একাধিক প্রার্থী, তারা হয়তো কেউ ক্যামেরার সামনে বলছেন না, কিন্তু অফ ক্যামেরায় শুধু প্রার্থীরা বলছেন এমনও নয়, দলের বিভিন্ন স্তরের নেতারা কিন্তু আড়ালে আবডালে তাদের নিজেদের আলোচনায়, এমনকি খুব ঘনিষ্ঠ মহলে কিন্তু এই প্রসঙ্গগুলো তুলছেন, যে বিষয়টিতে মৌচাকে ঢিল মেরে দিলেন অমৃতা রায়। অনেকে বলছেন যে অমৃতা রায় যেহেতু অরাজনৈতিক প্রার্থী, তিনি সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলেন, হয়তো সেই জায়গা থেকেই তিনি এভাবে ক্যামেরার সামনে গোটা বিষয়টা ফাঁস করে দিলেন। তবে সেটা সত্যি হয়েছে কি হয়নি, আর সেটা তো হয়তো তদন্ত সাপেক্ষ বিষয় বা প্রমাণ সাপেক্ষ বিষয়, কিন্তু বিজেপি নেতৃত্বের তরফ থেকে এ নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট কোনো বার্তা অন্তত সামনে আসে না। তার মানে তুমি প্রদীপ্ত যা বলছো তাতে এটা বিজেপির এমনি অস্বস্তি মানে ভরাডুবি কার্যত। 30-35 টার্গেট, সেখানে 12তে থামতে হয়েছে। তার ওপর পরাজিত প্রার্থীরা একের পর এক যা বলছেন, আমরা লকেটকে দেখেছি, দিলীপকে তো ছেড়েই দিলাম, প্রত্যেক দিন তিনি কিছু না কিছু নতুন বলছেন।
একে একে এই তালিকাটা দীর্ঘ হচ্ছে, বিজেপির অস্বস্তি বেড়েই চলেছে। একেবারেই, তার কারণ এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্বও খুব বেশি এ রাজ্যে নজর দিতে তারা পারছেন না। যদিও কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা আছেন, এ রাজ্যের যারা মুখ হিসাবে পরিচিত ছিলেন এই গোটা লোকসভা ভোট পর্বে, তাদের অনেককে ফোন করলে নাকি ফোনেও পাচ্ছেন না কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। ফলে পরবর্তীতে তারা কি সিদ্ধান্ত নেবেন তাদের সঙ্গে কথা বলে। তার মধ্যেই আমাদের কাছে যা খবর আসছে, রাজ্যের একজন খুব গুরুত্বপূর্ণ নেতা, তার বিরুদ্ধে দিল্লিতে একাধিক বিধায়ক নাকি অভিযোগ করেছেন, সেই অভিযোগও আসছে। ফলে কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়টিতে কতটা এক্ষুনি নজর দিতে পারবেন তা নিয়ে সন্দেহ আছে। তার কারণ এই মুহূর্তে দিল্লিতে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে। এক্স্যাক্টলি, প্রদীপ তো আমার সঙ্গে থাকো। এই মুহূর্তে বিমান সমাদ্দার, রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন। বিমান বাবু, দেখুন বিজেপির ঘর ভীষণ অগোছালো ঠেকছে। এক তো হারের বিপর্যয়, বিপাক যাই বলুন, তার উপর একের পর এক যে বিস্ফোরক কথাবার্তা টুকরো টুকরো এদিক ওদিক থেকে আসছে। নিশ্চয়ই এইটা আসলে আমি বরাবর বলে এসেছি, আগেও আমি অনেক জায়গায় বলেছি যে বাংলার সংস্কৃতি মূলত একটি সিনক্রেটিক সংস্কৃতি, যেটি সমন্বয়বাদী কথা বলে। ঐতিহাসিকভাবে বাংলার সমন্বয়বাদী একটা সংস্কৃতিতে বিশ্বাসী। সেই ক্ষেত্রে বিজেপির সাংস্কৃতিকভাবে কলকে পাওয়ার কথা নয়, কিন্তু আপাত বিশৃঙ্খল থাকলেও সেফোলজিক্যাল স্টাডি আমরা ভোটের পরে যারা দেখেছি যে বিজেপির ভোট ব্যাংক কোথায় কেমন, তাতে সামগ্রিকভাবে বিজেপির ভোট যথেষ্ট এখনো রয়েছে। এখন সাংগঠনিকভাবে অগোছালো রয়েছে, এটা ভোটের আগে বোঝা যাচ্ছিল। দিলীপ ঘোষের কেন্দ্র বদলে দেওয়া হচ্ছিল, এটা বিজেপিতে একটা সংস্কৃতি। এটা নিজেদের নির্বাচনী বৈঠকে মারপিট করা থেকে শুরু করে কে নেতা হবে, এটা হয় স্বাভাবিক। এইখানে তারা সেইভাবে তৈরি হতে পারেনি। আমার নিজেদের ধারণা যে যতদিন পশ্চিমবঙ্গে বাম শাসন ছিল এদের অস্তিত্ব ছিল না, আমাদের বর্তমান শাসক দল তাকে আশ্রয় করে এদের বেড়ে ওঠে। সেখানে এর গভীরে আমি যাচ্ছি না এই বিষয় নিয়ে। এখন অগোছালো তো লাগতেই পারে, বিশেষত এদেরকে প্রার্থী করা হয় কেন। অমৃতা রায় প্রসঙ্গটা উঠে আসলো। কৃষ্ণনগরের রাজমাতা, আচ্ছা নাম আগে আমরা কখনো শুনেছি? কৃষ্ণনগরের রাজপরিবারের একজন রাজমাতা আছেন যাকে নাকি স্থানীয় মানুষ প্রবল শ্রদ্ধা করেন, যিনি সে শ্রদ্ধার দাপটে মোদির সাথে সরাসরি কথা বলেন। এইটা সম্বন্ধে আমরা বাংলার মানুষ আগে ওয়াকিবহাল ছিলাম যে কৃষ্ণনগরের রাজপরিবার এখনো আছে, ছিলাম না। আসলে এটা কর্পোরেট দলগুলোর একটা সংস্কৃতি, অন্যান্য রাজনৈতিক দল এর থেকে মুক্ত নয়। সামাজিকভাবে সিনেমা সিরিয়াল করে একটু মুখ বিখ্যাত হলেই বা এরকম রাজমাতা, সেটা তো একটা অন্য ডিবেট বিমান বাবু। কিন্তু মানে এই যে মণিকাঞ্চন যোগ তথাগত রায় বহু আগে বলেছিলেন, এখন তো প্রার্থীরা সে কথা বলছেন। হ্যাঁ একদমই। আসলে আমি এটাতেই আসতে চাইছিলাম যে এদেরকে প্রার্থী করা হয় কেন। এরা রাজনীতি খুব একটা বোঝে না, সংগঠনের দিকে মন দেবে না, নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকবে। এদেরকে ব্যবহার করে ভোট জেতা হয়ে যাওয়ার পরে একটা দলের মেশিনারি তার মতো করে এমপি ল্যাড, এমএলএ ল্যাডের যে টাকা পয়সা সেগুলোকে নিজেদের মতো করে দল চালিয়ে নেবে। প্রার্থী যে তার মাথা ঘামাতে হবে না। এখন অমৃতা রায় হট করে মাথা ঘামিয়ে ফেলেছেন, মাথা ঘামাতেন না। যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হতেন তাহলে তার সেই শিক্ষাটা থাকতো, একটা কর্পোরেট দলের ফান্ডিং কিভাবে হয়। ভালো বলেছেন বিমানবাবু, সঙ্গে থাকুন প্লিজ। বিমানবাবু প্লিজ সঙ্গে থাকুন। তবে এই যখন অবস্থা, ঘরের অবস্থা এই, তখনও বিজেপি চাইছে এ রাজ্য থেকে অন্তত খান 2 মন্ত্রী পাক বাংলা। বিজেপির মন্ত্রী কারা পাবেন সেদিকে আমরা নজর রাখবো, কিন্তু তার আগে কালীঘাটে নজর রাখতেই হচ্ছে আজকের মেগা বৈঠক। মমতা ব্যানার্জি আজ এই যে 29 জন নতুন সাংসদ তাদের ডেকে পাঠিয়েছেন, সেই 29 জন নতুন সাংসদ একটু পরেই বিকেল 4টের সময় একটু পরেই তারা পৌঁছে যাবেন কালীঘাটে। কালীঘাটেই রয়েছে সৌরভ গুহ, আমার অন্য সহকর্মী। সৌরভ, এটা কি রণকৌশল ঠিক করার বৈঠক, নতুন করে কোনো পাঠ দেওয়ার বৈঠক? এটা কি মানে বৈঠকের উদ্দেশ্য কি? পিউ, যে কোনো নির্বাচনের পরই কিন্তু আমরা দেখেছি যে নবনির্বাচিত যে সমস্ত জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে কালীঘাটে একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অর্থে দেখতে গেলে এটি একটি রুটিন বৈঠকই ছিল। তবে যেহেতু ইন্ডিয়া জোটে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে দিল্লির রাজনীতিতে অতি সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন শরিক দলগুলির সঙ্গে তিনি যোগাযোগও করছেন। তৃণমূল কংগ্রেসের দলের
তৃণমূলের তরফেও অন্যান্য শরিক দলের সঙ্গে যোগাযোগ করার একটা ভূমিকা আবার তৃণমূল কংগ্রেস চলে এসেছে। ফলে খুব স্বাভাবিকভাবে এই 29 জন সাংসদকে একটা দিশা দেখানোর ব্যাপার নিশ্চিতভাবে থাকবে আগামী লোকসভাকে কেন্দ্র করে, এবং সেই জায়গা থেকে আজকের এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনিতে কিন্তু এরকম রুটিন বৈঠক হয়েই থাকে, তবে সামগ্রিক দেশের যে পরিবেশ পরিস্থিতি এবং তাতে দিল্লির রাজনীতিতে তৃণমূলের প্রাসঙ্গিক হয়ে ওঠা, সেই পরিপ্রেক্ষিতে এই বিধায়কদের এই সাংসদদের নিয়ে বৈঠক গুরুত্বপূর্ণ। তবে শুধু সাংসদ না, জেলা সভাপতি এবং শীর্ষ নেতৃত্বকেও ডাকা হয়েছে। যেখানে যেখানে দল হেরেছে, কেন হেরেছে তা নিয়েও কিন্তু মূল্যায়ন আজকে হতে পারে। মানে 26-এর রূপরেখা এখান থেকে পাওয়া যেতেই পারে। সৌরভ, অনেক ধন্যবাদ। 26 কিন্তু আর খুব দূরে নয়। তৃণমূল এমনিতে শক্তিশালী হলো 24-এ আরও নিরঙ্কুশ করতে চায়। হয়তো আজকের বৈঠকে সেরকম একটা ব্লুপ্রিন্টও তৈরি হতে পারে। তবে আগামীর ব্লুপ্রিন্ট বিজেপির ঘরে কি? মোদি তো শপথ নিচ্ছেন আগামীকাল একা, নাকি কোনো টপ মিনিস্ট্রিতেও কেউ কেউ শপথ নেবেন? চলুন এই নিয়ে আরও কথা বলি। আমার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার রয়েছে নয়াদিল্লি থেকে। জ্যোতির্ময়ের কাছে যাব আমি। জ্যোতির্ময়, নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন জানি নির্ঘণ্ট মেলে, কিন্তু আর কে কে, কোন মন্ত্রকে? দেখো, দিল্লির রাজনৈতিক পরিমণ্ডলে এই মুহূর্তে একটা প্রশ্নই ঘোরাফেরা করছে যে ফোন কার কাছে আসলো। প্রত্যেকে বলা যেতে পারে বিজেপির প্রত্যেক জয়ী সাংসদ এখন প্রতি মুহূর্তে 24 ঘন্টা তারা হাত থেকে ফোন হাতছাড়া করছেন না। নিয়ম অনুযায়ী এই প্রোটোকলটা খুব ইন্টারেস্টিং। যারা ক্যাবিনেট মন্ত্রী হবেন তাদের কাছে স্বয়ং প্রধানমন্ত্রীর ফোন আসবে, যারা এমওএস হবেন তাদের কাছে হয় পার্টি প্রেসিডেন্ট অথবা সংগঠন মন্ত্রীর ফোন আসবে, এবং সেই ফোনের পরেই ক্যাবিনেট সেক্রেটারির ফোন আসবে, যিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র মন্ত্রী হওয়ার জন্য দ্রুত পাঠিয়ে দেবেন সেই সংশ্লিষ্ট ব্যক্তির কাছে। ফলত কেউ এই মুহূর্তে ফোন হাতছাড়া করছে না। কোন নাম্বার থেকে ফোন আসে, অর্থাৎ পিএমও থেকে ফোন আসে, না পার্টি প্রেসিডেন্টের কাছ থেকে ফোন আসে, না সংগঠন মন্ত্রীর কাছ থেকে ফোন আসে, সেই অপেক্ষায় প্রত্যেকে রয়েছেন। এবার যদি আমরা তাকাই সম্ভাবনার দিকে বা সূত্রের দিকে, আমাদের কাছে যে খবর আসছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলি বা মন্ত্রকগুলি রয়েছে, যেমন বিদেশ মন্ত্রক, যেমন স্বরাষ্ট্র মন্ত্রক, যেমন অর্থ মন্ত্রক, এবং তার পাশাপাশি এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রক, সেই মন্ত্রকগুলির শপথ গ্রহণ হতে পারে। আর সেক্ষেত্রে যে নামগুলি একেবারে প্রথম সারিতে রয়েছে, যেমন অমিত শাহ, রাজনাথ সিং, পীযূষ গোয়েল, নীতিন গডকরি, তাদের নাম রয়েছে সব সর্বাগ্রে, এবং তার পাশাপাশি টিডিপি এবং জেডিইউ থেকে অন্তত একজন করে ক্যাবিনেট মন্ত্রী এবং তার পাশাপাশি এমওএস থাকার সম্ভাবনা রয়েছে। যে খবর আমরা পাচ্ছি, জেডিএস গুরুত্বপূর্ণ একটি মন্ত্রক পাবে, অর্থাৎ জনতা দল সেকুলার, তারা কৃষি মন্ত্রকের দাবি করেছে, তাদের দাবি মানা হবে কিনা সেদিকে আমাদের নজর থাকছে। এলজেপি, শিবসেনা, অর্থাৎ এক্ষেত্রে একনাথ শিন্ডে শিবসেনা এবং প্রফুল প্যাটেল, তারা একটি বার্থ পেতে পারে, কিন্তু অন্তত দুটি করে শিবসেনা, একনাথ শিন্ডে শিবসেনা পেতে পারে, এবং হ্যাম, তারা একটি আসনের মন্ত্রকের দাবিদার। অর্থাৎ দাবি অনেকগুলো রয়েছে। এবার প্রাসঙ্গিকভাবে প্রশ্ন আসতেই পারে যে বাংলার ক্ষেত্রে কি হবে। বাংলার ক্ষেত্রে যে কথা আমরা জানাচ্ছি যে আপাতভাবে যে মন্ত্রিসভা তৈরি হচ্ছে, সেখানে বাংলার কারো নাম থাকবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আরও কিছুদিন পর, অন্তত 15 থেকে 20 দিন পর, প্রথম সেশনের আগে, পার্লামেন্ট সেশনের আগে হবে, সেইখানে নাম আসতে পারে, এবং অন্তত দুজনের, কমপক্ষে একজন তো বটেই, সেক্ষেত্রে মন্ত্রী হতে পারেন, এবং সেক্ষেত্রে এমওএস হওয়ার সম্ভাবনাই বেশি। পূর্ণ মন্ত্রী সেক্ষেত্রে কি জ্যোতির্ময় অভিজিৎ গাঙ্গুলি দৌড়ে বাংলা থেকে খানিকটা হলেও এগিয়ে রয়েছেন, কারণ এ রাজ্যে মমতা বিরোধী খুব প্রমিনেন্ট মুখ হিসেবে বিজেপি তো তাকে প্রজেক্ট করেছিল। এই ভরাডুবির বাজারেও তিনি আসন জিতেছেন প্রথমবার লড়ে। একদমই। দেখো, জল্পনা যে নামগুলি ঘিরে হচ্ছে, সে তার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম একেবারে প্রথমে আসছে। যেহেতু মতুয়া সেন্টিমেন্ট রয়েছে, এবং এর আগেও যেহেতু মন্ত্রী ছিলেন, শান্তনু ঠাকুরের নাম অবশ্যই আসছে, এবং বিজেপি যেভাবে তারা এই মন্ত্রকের বা মন্ত্রীর তালিকা তৈরি করেন, সেক্ষেত্রে যেটা দেখা হয় তা হচ্ছে রাজনৈতিক গুরুত্ব, আঞ্চলিক রিপ্রেজেন্টেশন, জাতপাতের সমীকরণ, এই প্রত্যেকটা বিষয়কে এবং বয়স, প্রত্যেকটা বিষয়কে তারা মাথায় রাখেন। ফলত উত্তরবঙ্গ থেকে কেউ একজন মন্ত্রী হবেন সেটা ধরে নিতেই হবে। সেক্ষেত্রে জয়ন্ত রায়, মনোজ টিগ্গা, এবং তার পাশাপাশি আমরা জানি যে রায়গঞ্জের যিনি সাংসদ রয়েছেন কার্তিক পাল, তার নামও সেক্ষেত্রে তিনজন, এবং সৌমিত্র খান। জ্যোতির্ময় সঙ্গে থাকো, আমি আবার আসবো। সৌমিত্র খান তো নিজেই দাবি করেছেন, আমি সবচেয়ে সিনিয়র, 3 বারের সাংসদ, এই 12 জনের মধ্যে আমায় মন্ত্রী করতেই হবে, না হলে তৃণমূল আছে। ওপেন থ্রেট। এবার বিজেপি এই থ্রেট শুনবে কিনা বিজেপি দেখবে। বিমানবাবু, আপনি কিভাবে দেখছেন? মানে বিজেপির অন্দরে এই ভরাডুবির পর এমনি একটা বাদানুবাদ, একটা খেয়েই পরিবেশ তৈরি হয়েছে, মন্ত্রিত্ব বন্টন নিয়েও সেটা কি আরো চড়তে পারে?
হ্যাঁ, মানে কোয়াইট ন্যাচারাল, অলরেডি তো সেটা শুরু হয়েও গেছে। একটা জল্পনা অলরেডি রয়েছে, অভিজিৎ বাবু আইনমন্ত্রী হতে পারেন। এখন সেটা হলে আবার পুরনো অন্তত বিজেপি এই যারা, বয়স। তারা কি রিয়াকশন দেবে সেটাও খুব চিন্তিত বিষয়। এদিকে মোদির ব্লু আইড বয় নিশীথ বাবু ভোটে হেরেছেন, ফলে সেখানে একটা তার জায়গায় বিকল্প একজনকে তুলে আনার দায়ও রয়েছে। একদিকে জাতপাতের ভোট ব্যাংক রয়েছে, অন্যদিকে যেভাবে তৃণমূল এবং বিজেপির টক্কর শুরু হওয়ার পরেও ভোট গণনার শেষে বিজেপির হাতে সামান্য কটি আসন, সেক্ষেত্রে তাদের পশ্চিমবঙ্গের সংগঠন নিয়ে চিন্তার জায়গা রয়েছে, ফলে মন্ত্রিত্ব কয়েকটা দিতে হবে, নয়তো পশ্চিমবঙ্গের সংগঠন অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এখন সেটা ডেফিনেটলি মতুয়াদের মধ্যে থেকে একজন, উত্তরবঙ্গ থেকে একজন, উত্তরবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে থেকে যিনি জিতেছেন তার কাছ থেকে একজন, আবার যদি আপনি দক্ষিণবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ কাউকে না তুলে আনেন তাহলে একটা সমস্যা। আবার এদিকে আদি বিজেপি, তার পাল্টা বিজেপি, তার সমস্যা। ব্যাপারটা বড় ঘোরালো। এই যে ওপেন থ্রেট, একদম নয়তো ঘোরালো যে বোঝা যাচ্ছে, একটু ওয়েট অ্যান্ড ওয়াচ আমাদেরও করতে হবে। সঙ্গে থাকুন বিমান বাবু। তবে আজকে দিল্লিতে আরো একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক, তাহলে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। সেটা রুটিন বৈঠকই, কিন্তু সেখানে ডাক পড়েছে অধীর চৌধুরীর, রণক্লান্ত কংগ্রেসের সৈনিকের। কি বলছেন অধীর বাবু, শোনাবো। রাহুল গান্ধীর নেতৃত্বেই আজকে কংগ্রেসের এই উত্থান। সারা ভারতবর্ষের বিরোধী মুখ হিসেবে রাহুল গান্ধীর অবশ্যই উঠে আসা উচিত বলে আমি মনে করি, কারণ এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ সেটা মানতে আরম্ভ করেছে যে রাহুল গান্ধী বিরোধী দলের মুখ, রাহুল গান্ধী বিরোধী দলের সব থেকে সেই নেতা যিনি মোদীকে মোকাবেলা করে ভারতবর্ষকে মুক্ত করতে পারেন। আমি আরো একবার জ্যোতির্ময়ের কাছে যাব। জ্যোতির্ময়, রণক্লান্ত সৈনিককে ডাকার কি কোনো বিশেষ কারণ নাকি রুটিন? দেখো, অধীর চৌধুরী তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির একজন সদস্য। ফলত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক যখন হচ্ছে, স্বাভাবিকভাবেই তিনি ডাক পাবেন। এক্ষেত্রে আলাদাভাবে তাকে ডেকে পাঠানো হয়েছে, ব্যাপারটা এরকম নয়। কিন্তু যেদিকে আমাদের নজর থাকবে, আজকের কংগ্রেস ওয়ার্কিং কমিটির এই বৈঠক অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বৈঠক। পরবর্তী ক্ষেত্রে বিরোধী দলনেতার পদে কে আসবেন, রাহুল গান্ধী আসবেন কিনা। কিন্তু যেদিকে নজর তা হচ্ছে পর্যালোচনা। অর্থাৎ কংগ্রেসের একটা দিকে অবশ্যই ভালো রেজাল্ট হয়েছে, 2014, 2019-এর তুলনায় তাদের রেজাল্ট ভালো হয়েছে। বেশ কিছু জায়গাতে কংগ্রেসের অপ্রত্যাশিত ভরাডুবি হয়েছে, যেমন মধ্যপ্রদেশ। এবং এই ভরাডুবির তালিকায় অবশ্যই অধীর চৌধুরীর নাম অবশ্যই প্রতিটা ক্ষেত্রে কিন্তু থেকে যাচ্ছে। তার কারণ অধীর চৌধুরী গত 5 বছর ধরে যেভাবে নিজের রাজনৈতিক জীবনকে সাজিয়েছেন, তাতে কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের প্রথম সারি নেতাদের মধ্যে তিনি একজন। তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কংগ্রেসের শুধুমাত্র একজন নেতা নন, তিনি গত 5 বছরে কংগ্রেসের লোকসভা দলনেতা ছিলেন, তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। ফলত তার মতো গুরুত্বপূর্ণ একজন নেতার হেরে যাওয়া, কি কারণে হেরে যাওয়া, সেই হার নিয়ে আজকে আলোচনা হচ্ছে কিনা। এখনো পর্যন্ত আমরা অশোকা হোটেলে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে এই মুহূর্তে এখনো পর্যন্ত বৈঠক চলছে। সেই পর্যালোচনা হয় কিনা আমাদের নজর আজকে সেই দিকে থাকবে এবং অবশ্যই আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। একদম জ্যোতির্ময়, সঙ্গে থাকো, তোমার থেকে পরে আপডেট নেব। দেখুন, অধীর চৌধুরীর হার, অধীর চৌধুরী নিজে মেনে নিতে পারছেন। 5 টার্মের সাংসদ ছিলেন, এবার ডাবল হ্যাট্রিক হতো, কিন্তু তিনি পারেননি, হেরেছেন নবাগত ইউসুফের কাছে। দেখা যাক কংগ্রেস থেকে অন্য কোনো বার্তা তার জন্য রয়েছে কিনা। আমার হাতে সময় নেই, শেষ করবো আজ। সঙ্গে থাকুন। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.